আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজার একটি রেসিপি। আর এই রেসিপিটি করে যাকেই খাওয়াবেন না কেন সেই কিন্তু আপনার মুগ্ধ হয়ে যাবে। আর এটা যে খাবে আমি বলতে পারি সে অবশ্যই এটা প্রেমে পড়ে যাবে, কারণ এটা যে এতটাই টেস্টি আর এতটা খেতে মজা যে একবার খাবে অবশ্যই সে এটার কথা মনে রাখবে সারাটা জীবন। আর বারবার সেই এই রেসিপিটি কিন্তু করে খেতে চাইবে। যারা খাননি কখনো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি বলতে পারি ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক এই রেসিপি আছে, বড়ার রেসিপি আছে, কিন্তু এইভাবে বড়ার রেসিপিটি আমার মনে হয় না কেউ করেছে। কিন্তু এটা কিন্তু এই রেসিপিটা কিন্তু আমিই প্রথম করেছি এভাবে। আমার মনে হয় এভাবে আর কেউ কখনো করেনি। আর এটা মুখে দিতেই কিন্তু একদম মিলিয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এটা যে দেখতে যত সুন্দর, খেতে এতটা মজা, আর কি খাচ্ছেন আপনি বুঝতেই পারবেন না, না খেলে আসলে বুঝবেন না। যাই হোক, এই রেসিপিটি কিন্তু এক আপুর রিকোয়েস্টে আমার করা। এই রেসিপিটা এক আপু আমাকে কমেন্ট করেছে যে আপু আপনি এই রেসিপিটা আবার পুনরায় একটু দেখাবেন। তো আমি সেই জন্যই আসলে আপুর রিকোয়েস্টে আমি এই রেসিপিটা নতুন করে করছি। যাই হোক, রেসিপিটা কিন্তু খুবই মজা। আর এটাকে কিন্তু কোপ্তাও বলতে পারেন, আবার বড়াও বলতে পারেন। তো আমি এখানে আজকে চিংড়ি মাছের বড়া বা কোপ্তা তৈরি করব। সেজন্য দেখুন এখানে বড় ছোট সব কিছু রকম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, কিছু বাগদা চিংড়ি নিয়েছি, কিছু হরিণা চিংড়া নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি। হরিণা চিংড়িটা এগুলো ঘরে ছিল, ফ্রিজে অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে এটা দিয়ে আজকে রেসিপি করি। তো এখানে কিন্তু 1 কেজি থেকে একটু বেশি হবে চিংড়ি মাছ। আমি এখান থেকে খোসাটা একদম ছাড়িয়ে ফেলেছি। খোসাটাকে এই কোপ্তা তৈরি করার জন্য খোসাটাকে খুব ভালো করে এইভাবে ছেলে নিতে হবে। ছেলে এখন আমি এটা যা করব, এটা ব্লেন্ডারে জারে দিয়ে এভাবে একটু ব্লেন্ড করে নিব। চাইলে এই কাজটা আপনারা পাটায়ও বেটে নিতে পারেন, তবে পাটায় বাটতে একটু সময় লাগে। তো আমি এই জন্য ব্লেন্ডারে দিয়ে নিয়েছি। আর এটা দেখুন খুব সুন্দরভাবে মিহি হয়ে গিয়েছে, এভাবে মিহি হতে হবে। তো আমি সম্পূর্ণ চিংড়ি মাছটাকে এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন যে কাজটা করব, ব্লেন্ড করে নিয়েছি, দেখুন কতটা চিংড়ি মাছ হয়েছে। তো এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তো এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর মশলার পরিমাণটা এই সময়টা একটু বুঝে শুনে দিতে হবে। তো আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এই সময়টায় ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করবেন। এখানে বাটা জিরার গুঁড়োটাও দেওয়া যায়, তবে ভাজা জিরার গুঁড়োটা দিলে বেশি টেস্ট আসে। তো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা এই সময়টা একটু বেশি দিলে এটা খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু কম করে দিয়েছি যাতে এটা ঝোলের সঙ্গে রান্না হবে, ঝোলের লবণটাও কিন্তু এটার সঙ্গে অ্যাড হবে, যার জন্য লবণটা একটু বুঝে শুনে কম করে দিয়েছি। দিয়ে দিয়েছি হলুদ, আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি ভাজা গরম মশলার গুঁড়া। আর এখন যেটা দিচ্ছি এই সরিষার তেল, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই রেসিপিটা করতে গেলে মূল উপাদানটা কিন্তু এইটাই, এই সরিষার তেল। তো আমি এখানে 50 গ্রামের মতো সরিষার তেল দিচ্ছি। সরিষার তেলের পরিমাণটা কিন্তু বেশ মোটামুটি ভালোই দিতে হবে। আমি যতটুকু মাছ নিয়েছি এখানে 1 কেজির মতন ধরুন, 1 কেজি মাছ আছে, 1 কেজি মাছের ভিতরে আমি 50 গ্রামের মতো সরিষার তেল দিয়েছি। দিয়ে এখন খুব ভালো করে এটা মেখে নেব। আর এই মাখতে মাখতে এত সুন্দর যে একটা ঘ্রাণ ছড়িয়েছে, এই ঘ্রাণে আপনার আসলেই ক্ষুধা লেগে যাবে। এখনই মনে হচ্ছে যে আমি কখন খাবো এরকম একটা ফ্লেভার আসে, এতটাই মজা লাগে এই ফ্লেভারটা, খুবই ভালো লাগে। তো যে রেসিপিটা আমি করছি এটা কিন্তু একটা টিপস আছে। এটা যে মেখে নিয়েছি এই মাখাটা জমবে, আমি যে বড়াটা তৈরি করব, কোপ্তাটা তৈরি করব, এটার ভিতরে যে সরিষার তেলটা দিয়েছি এটা অবশ্যই দিবেন। এই সরিষার তেলটাই কিন্তু এই বড়াটা জমাট বাঁধতে সাহায্য করবে। তো এটা কিন্তু আমার এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আরও অনেক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এটা মেখে রেখে দিয়ে এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আমি এখানে বেশ একটু তেল একটু বেশি বেশি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো দিবেন। তবে এই রান্নাটা একটু তেল তেলে হয়, যেহেতু রান্নাটা তেল তেলে হলে ভালো লাগে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, দিয়ে সঙ্গে 2টা তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষাতে থাকবো। এটা যত কষানো ভালো হবে তত ভালো হবে রান্নাটা। তো পেঁয়াজটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচের একটু কম আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। আর হাফ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি জিরা বাটা।
তো এখানে বাটা মশলাটা ইউজ করতেছি, এখানে বাটা জিরাটা দিয়েছি, দিয়ে এখন এই কাঁচা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো দেখুন এখানে যখন কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি, মানে অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এই রান্নাটা কিন্তু এই পর্যায়ে মরিচটা কম দিতে হবে, একদম কম দিলে হবে কি এই রান্নাটা কিন্তু বেশি ঝাল ঝাল হবে না, একটু হালকা হালকা ঝাল হবে, এই রান্নাটা খেতে ভালো লাগবে। তো মশলাটা কিছু সময় কষিয়ে নিয়ে আমি সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেব। আর এই রান্নাটা পুরো নারকেলের দুধ দিয়ে করতে হবে, নারকেলের দুধ ছাড়া কিন্তু এটা আপনারা রান্না করতে যাবেন না। আর এই ফাঁকে আমি সামান্য একটু হাফ চা চামচের মতো বাটা গরম মশলা দিয়ে দিয়েছি, মানে দারচিনি আর এলাচ বাটা দিয়ে দিয়েছি। আর এখানে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষাবো। যেটা বলছিলাম এটা কিন্তু নারকেলের দুধে রান্না করতে হবে। আপনারা যদি শুধু পানি দিয়ে এই রান্নাটা ট্রাই করেন তাহলে কিন্তু এই রান্নাটা খেতে একদম ভালো লাগবে না। এই রান্নাটা কিন্তু শুধু নারকেল দুধ দিয়েই করতে হয়, নারকেল দুধ দিয়ে করলে কিন্তু রান্নাটা খুবই মজা হয়। রেসিপিটা কিন্তু অনেক মজা, অনেক সুন্দর, যারা কখনো করে খাননি অবশ্যই খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো মশলাটা দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে এই যে সুন্দর করে উপর থেকে তেল চলে আসছে। এই পর্যায়ে দেখবেন যেটা দলা দলা পেকে আসে মশলাটা, আমি এই পর্যায়ে একদম ঝোলটা দিয়ে দিব। ঝোলটা কিন্তু একদম নারকেলের দুধ হবে। আমি এখানে বড় বড় সাইজের 2টা নারকেল দুধ করে নিয়েছি। দুধটা মানে নারকেলটা কোড়ায়ে এটাকে সুন্দর করে হালকা একটু গরম পানি দিয়ে আমি এটাকে কচলে কচলে দুধটা বের করে নিয়ে ছেঁকে নিয়েছি। আর এই নারকেল দুধটা দিয়ে রান্নাটা এভাবে করে নিতে হবে। তো বেশ যতটুকু পানি দিয়ে আমি দেখুন দুধটা করে নিয়েছি, এই দুধটা দেওয়াটাই ঠিক ছিল। এখানে 2টা নারকেল আমি দিয়েছি। তবে চেষ্টা করবেন এই দুধটা কিন্তু যত ঘন দেবেন রান্নাটা তত টেস্ট হবে। আমি কিন্তু এখানে ঘন দুধ নিয়েছি, নারকেলের দুধটা যত ঘন হবে তত রান্নাটা মজা হবে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক এসে গেলে দেখুন উপর থেকে কিন্তু এটা ফেনা ফেনা হয়, কারণ যেহেতু এটা নারকেলের দুধ, এটা যখন বলক আসে তখন কিন্তু একটা রকম ফেনা ফেনা উঠবে। তো এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তো এভাবে জাল করতে হবে। আর একটু নেড়ে চেড়ে আমি সম্পূর্ণ ঝোলটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আমি যে চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু এখন বড়ার শেপে আমি এই দুধের ভিতরে দিব। আর এই রান্নাটা এভাবেই করতে হয়। তো দেখুন এখন আমি যে চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম সেটাই কিন্তু এখন দিব। আর এই মাখাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে, মানে মশলার সঙ্গে মাছটার সঙ্গে মানে সব সাইড থেকে মাখা সুন্দর হবে সেইভাবে। এখন আমি এটা বড়ার শেপে আমি আপনারা ছোট ছোট বা বড় আপনাদের পছন্দ মতো যে যেভাবে পছন্দ করেন সেভাবে কেটে নিতে পারেন। তবে আমি একটু ছোট ছোট করে কাটছি, তালের যে বড়াটা করে ঠিক ওই পর্যায়ে ছোট ছোট করে করলে ভালো লাগে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগবে। তো দেখুন এইভাবে আমি একে একে বড়াগুলো কেটে নিচ্ছি। যখন মানে ঝোলটার বলক এসে যাবে সেই পর্যায়ে কিন্তু এটাকে এরকম বড়ার শেপে কাটতে হবে। এটা এই মাছটা এভাবে কোনো এখন এই পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না, শুধু এভাবে কেটে যেতে হবে। আর এটা বলকে বলকে মানে একদম জমে যাবে। আর বড়াটা কিন্তু সুন্দরভাবে টাইট হয়ে থাকবে, এটা ভাঙবে না। এটা আমার দেখুন বড়াটা কাটতে কাটতে বড়াগুলো ভেসে উঠেছে, মানে বড়াগুলো কিন্তু সব জমে গিয়েছে, এটা আর ভাঙার কোনো নাই, অপশন নাই। এটা এখন সুন্দরভাবে জালে জালেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো কত সোজা তাই না? আর চিংড়ি মাছটা যে এইভাবে খেতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না। আর সব থেকে বড় কথা কি জানেন, আমার ইউটিউব চ্যানেলটা শুরু হয়েছে এই রেসিপিটা দিয়েই। আমার ইউটিউব চ্যানেলে প্রথম রেসিপি কিন্তু আমি এই জিনিসটা করেছিলাম, মানে এই রেসিপিটাই করেছিলাম। আর এই রেসিপিটা কিন্তু আমার আসলে আমার মন থেকেই করেছিলাম। আর এই রেসিপিটা আমার বাসায় কিন্তু কিছুদিন পর পর বেশ করা হয়, কারণ এটা আমাদের সবার পছন্দের একটা রেসিপি আর এটা সবাই খেতেও খুব পছন্দ করি। তো যাই হোক দেখুন এখন কিন্তু আমি এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, এখন যতই নাড়ান না কেন বড়াগুলো কিন্তু ভাঙবে না। আর এই চিংড়ি মাছটা যখন সমস্ত মশলার সঙ্গে মেখেছি, সরিষার তেলটা দিয়েছি, অবশ্যই কিন্তু ওইখানে সরিষার তেল দিবেন, কারণ সরিষার তেল না দিলে কিন্তু এটা কিন্তু হবে না। অনেকে ভাবতে পারেন সয়াবিন তেল দিবেন, না, এখানে ওই পর্যায়ে আপনি সরিষার তেল দিবেন। আর সরিষার তেলটা যত একটু বেশি বেশি হবে আপনার বড়াটা আটবে খুব সুন্দর। তো দেখুন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম।
আর কাঁচামরিচটা দেওয়ার সময় কাঁচামরিচের মানে আগাটা একটু ভেঙে দিবেন, তাতে করে কাঁচামরিচের যে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আর আমি এর ভেতরে 2টা তেজপাতা দিয়েছিলাম, এখন নাড়তে নাড়তে তেজপাতাগুলো কিন্তু উঠিয়ে নেব। তেজপাতার ফ্লেভারটা যথেষ্ট ছড়িয়ে গিয়েছে, এখন কিন্তু সেটাকে তুলে নিব। আর কিছুটা যখন ঝোল কমে আসছে তখন আমি এখানে 2 চা চামচের মতন মানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আর 1 চা চামচের মতো দিয়েছি বাটা গরম মশলা। এই বাটা গরম মশলাটা অবশ্যই দিবেন। আমি প্রথমে একটু দিয়েছি, এখন দিয়েছি। এই ধাপে ধাপে কিন্তু আমি যে মশলাটা যখন ব্যবহার করছি ঠিক সেই মশলাটা তখনই দিতে হবে। আর তাহলে মানে এর যে স্বাদটা সেটা ঠিকঠাক পাবেন। আর চিনিটা অবশ্যই দিবেন, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে। নারকেল দুধের তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে, আর একটু চিনি দিলে খেতে মানে স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয়। যেহেতু সব জিনিসে কিন্তু চিনি খাওয়া যায় না, কিন্তু কিছু কিছু জিনিস আছে সেসব জিনিসে কিন্তু চিনিটা না দিলে ভালো লাগে না। তো যে যেমন মিষ্টিটা খাবেন মিষ্টির পরিমাণটা বুঝে চিনিটা অ্যাড করবেন। তো দেখুন ঝোলটা কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে, আর এইভাবেই আস্তে আস্তে জাল করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করতে করতে নারকেলের দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। আর বড়াগুলো দেখুন কত সুন্দর লাগছে, আর এই বড়া যতই নাড়ান না কেন একটু ভাঙবে না। এই পর্যায়ে আপনারা ভাবতে পারেন যে এটা কিভাবে জমে, আসলে এটা এইভাবেই জমে যায়। আমরা ছোটোবেলা থেকে আমার মা নানিদের হাতে এইভাবেই রান্না খেয়ে আসছি, আর ঠিক এইভাবেই আমি রান্না করি। তো আমার কাছে এই রান্নাটা খুবই ভালো লাগে। তো দেখুন এই পর্যায়ে সাইড থেকে খুব সুন্দর করে নারকেল দুধের যে তেলটা সেটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। আর এটা কিন্তু নামানোর বেশ কিছু সময় আগে, 5-6 মিনিট আগে, এই সময় কিন্তু আমি এখানে ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আরও কিছুটা পরিমাণ বুঝে আপনারা মাপটা বুঝে দিবেন, বেশি না, এখানে 1/2 চা চামচের মতো দিলেই হবে, বেশি দেওয়া যাবে না। দিয়ে এখন জাস্ট একটু নেড়ে চেড়ে নিব। এই ভাজা গরম মশলার গুঁড়োটা এই সময় দিলে না মানে এই রান্নাটার ফ্লেভারটা আরও অনেকটা বাড়িয়ে দেয়, মানে স্বাদটা বাড়িয়ে দেয়, ফ্লেভারটাও বাড়িয়ে দেয়। যাই হোক, এভাবে আস্তে আস্তে আর 2-3 মিনিটের মতো আমি জাল করে নিব, যাতে নারকেলের দুধটা আরও উপরে উঠে যায়। এই রান্নাটা কিন্তু উপরে তেলটা উঠে যাবে আর মশলাটা গায়ে গায়ে লেগে যাবে। এই পর্যায়ে কিন্তু এই রান্নাটা করতে হয়। তো দেখুন কত সোজা, তাই না? চিংড়ি মাছের কোপ্তা বা এটা বড়া বলুন, তো এটা কিন্তু অনেকে বড়া বলে, চিংড়ি মাছের বড়া। তো যাই হোক, কোপ্তা বলুন আর বড়া বলুন না কেন, এটার স্বাদটা যে এতটাই মজা, আপনি এটা যাকেই খাওয়াবেন না কেন সে বলবে যে আপনি এটা কী খাওয়ালেন। যারা কখনো খায়নি, মনে করেন যে একটা মেহমান আসছে, আপনি রান্না করে দিলেন, সে খেলো, সে কিন্তু আগে কখনো খায়নি, সে বুঝতেই পারবে না যেটা সে কী খেলো, এবং আপনার কাছে বারবার জিজ্ঞেস করবে যেটা কী দিয়ে তৈরি করেছেন। এরকমই হয়, আসলে এটা এরকমই হওয়া উচিত। যাই হোক, এটা কিন্তু আপনি সাদা ভাতে বা সাদা পোলাওতে যাতেই দিবেন না কেন সেটাতেই কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি নামিয়ে নিব। দেখুন নারকেলের যে তেলটা সেটা কিন্তু সম্পূর্ণ উপরে উঠে গিয়েছে, আর মশলাটা কিন্তু কিছুটা এরকম গায়ে লেগে লেগে যাবে। আর যতটা ঠান্ডা হবে মশলাটা আরও কিন্তু একটু শুকিয়ে যাবে, আর তেলটা কিন্তু এরকম উপরে সুন্দরভাবে থেকে যাবে। এই রান্নাটা কিন্তু এরকমই হবে। আর দেখতে কত সুন্দর লাগছে, তাই না? দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। আর এই রান্নাটা কিন্তু ঝাল একটু কম দিয়ে রান্না করবেন, কারণ ঝাল যারা খেতে পছন্দ করেন তারপরেও এই রান্নাটায় ঝাল বেশি দিলে খেতে ভালো লাগে না। মশলার সঙ্গে ঝালটা কম দিবেন, কিন্তু চিংড়ি মাছের সঙ্গে আমি যে ঝালটা দিয়েছি ওই ঝালটাই পারফেক্ট ছিল। যদি একটু ঝাল ঝাল খেতে চান, চিংড়ি মাছের সঙ্গে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে। কিন্তু ঝোলে একটু ঝালটা বেশি হয়ে গেলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না। আমি সব রকমই আপনাদের বুঝিয়ে দিলাম। তো দেখুন, আপনাদের দেখানোর জন্য আমি একটি বড়া এভাবে উঠিয়ে দেখাচ্ছি। এটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখলে বুঝতে পারবেন। আর দেখুন এটা কতটা সুন্দরভাবে যে হয়েছে, আমি গরম অবস্থায় দেখাচ্ছি, খুব গরম। তো এটার ভেতরটাও দেখুন কত সুন্দর। আর বেশি না, এর থেকে 4-5টা বড়া নিয়েই ভাত খেতে পারবেন, আপনার খাওয়া হয়ে যাবে। আর মুখে রুচি থাকলে কি বলবো, যাদের মুখে রুচি আছে তারা তো খেতেই থাকবেন। মানে এতটাই মজার একটি রেসিপি, আর কি বলবো। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেননি তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আমার ফেসবুক পেজটির নাম হচ্ছে
পিয়া কিচেন অ্যান্ড ব্লগস, এটাই আপনারা অবশ্যই ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর সব শেষে আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে আপনারা দিবেন কি না চাইলে দিবেন না, তবে ভাজা জিরার গুঁড়োটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এর ফ্লেভারটা, এই জন্য আমি বিশেষ করে কিছু কিছু রান্নায় আমি এটা দিই, আমার কাছে খুব ভালো লাগে। আর এটা দিলে আমার কাছে মনে হয় মানে খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।